নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি অলিভিয়া শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেটিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেটিএস মল হুগলি। 5ই মার্চ বৈঠক পর্যন্ত আন্দোলন স্থগিত চুঁচুড়া হাসপাতালের অস্থায়ী কর্মীদের। চব্বিশ বছর পর অনিচ্ছাকৃত খুনের মামলায় সাজা ঘোষণা চুঁচুড়া আদালতের। আসছি বিস্তারিত খবরে। চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে বিক্ষোভকারীদের পাশে বিধায়ক, হাসপাতাল কর্তৃপক্ষ। 5ই মার্চ বৈঠকের আগে স্থগিত ঠিকাদার সংস্থার বিরুদ্ধে অস্থায়ী কর্মীদের আন্দোলন। হুগলির সদর শহর চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে অস্থায়ী ঠিকা কর্মীদের বিক্ষোভ গতকালকের পর আজও অব্যাহত। রাতভরও জারি ছিল এই আন্দোলন। কাজের ফাঁকেই অবস্থান বিক্ষোভে সামিল হন অস্থায়ী কর্মীরা। অভিযোগ, দীর্ঘ 20-25 বছর ধরে হাসপাতালে পরিষেবা দেওয়ার পর একজন সিকিউরিটি সুপারভাইজার ও 5 জন হাউসকিপিং স্টাফকে বসিয়ে দেওয়ার চেষ্টা চলছে বলেই অভিযোগ। এরই প্রতিবাদে পরিষেবা চালু রেখে অস্থায়ী কর্মীদের রিলে বিক্ষোভ আন্দোলন। তুমি ঠিকই, কোনো এখনো পর্যন্ত আমাদের কাছে সদুত্তর কিছু আসেনি। আর মালিক পক্ষ মানে যিনি এসেছিলেন ম্যানেজার, উনি একই তার কথা বলে গেছে। সেখান থেকেও এখনও কোনো খবর আমরা কিছু পাইনি। তা আমাদের এটা সারা রাত আমরা ছিলাম, এখনও আমাদের কর্মীরা আছে। আর পরিষেবা যেরকমভাবে আমরা চালাই সেইভাবে পরিষেবা আমরা বজায় রেখেছি। ওনারা যা কিছু ওই সুপারের সাথে মেলে যোগাযোগ রেখেছে। কালকে এসেছিলেন ম্যানেজার, আরও অনেকে কোম্পানির এসেছিলেন, তারাও ছিলেন, 2 জন ম্যাডামও ছিলেন। তো সেখানে কথোপকথন তো হলো, আপনারা সবগুলি দেখলেন, কিন্তু সদুত্তর আমরা এখনো পাইনি। কর্মীদের অবস্থান আন্দোলনের সমর্থনে তাদের সাথে সামিল ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, হাসপাতাল সুপার অমিতাভ মণ্ডল, ডেপুটি সুপার মৃন্ময় চক্রবর্তী, আইএনটিডিউসির সভাপতি মনোজ চক্রবর্তীও রীতিমতো আন্দোলনকারীদের সাথে বসে পড়ে সেই আন্দোলনের সমর্থন করেন তারা। এ প্রসঙ্গে বিধায়ক অসিত মজুমদার বলেন, অন্যায়ভাবে ঠিকাদার সংস্থা অস্থায়ী শ্রমিকদের উপর জুলুমবাজি চালাচ্ছে। অবিলম্বে এর সুরাহা না হলে আগামী দিনে শুধুমাত্র অস্থায়ী কর্মীদের আন্দোলনই নয়, রাজনৈতিক প্রেক্ষাপটে এর বিরুদ্ধে আন্দোলন শুরু হবে। তাহলে এজেন্সি কেন অভিযোগ রাখছে? এজেন্সির কর্তব্য এদের সুখ সুবিধা দেখা এবং এরা কাজ করছে কিনা সুপার, ডেপুটি সুপার, অ্যাসিস্ট্যান্ট সুপার এদের থেকে রিপোর্ট নেয়া। তারা যদি এদের বিরুদ্ধে রিপোর্ট করে অবশ্যই অ্যাকশন হবে। এবং যে কথা চিফ মিনিস্টার বলছেন যে পুলিশ ভেরিফিকেশন হাবিজাবি যা বলা হচ্ছে সেগুলো দেখার দায়িত্ব তো সুপারের। সুপার সাহেব দেখবেন, অফিস দেখবে, ওরা প্লেন কর্মচারীরা কাজ করছে কিনা সেইটা দেখবে। কর্মচারীদের সেই ব্যাপারটায় ওরা মানসিক অত্যাচার করছে এবং জুলুমবাজি করছে কর্মচারীদের উপর। আমার ধারণা এই পুরনো কর্মচারীদের বসিয়ে পয়সা কড়ির বিনিময়ে নতুন কর্মচারী ঢোকাবার একটা প্ল্যান, এর বিরুদ্ধে আমরা। এবং যে কর্মচারীরা 20 বছর ধরে কাজ করছে, 15 বছর ধরে কাজ করছে, তাদের গায়ে সামান্য আঁচড় দেয়া যাবে না। তাহলে আমরা রুখে দাঁড়াবো এবং রাজনৈতিক প্রতিবাদ হচ্ছে, রাজনৈতিক প্রতিবাদ হবে। আমরা সিওমএইচকে বলেছি একে আমরা চাই না, সেকেন্ড বিটার যিনি আছেন তাকে দায়িত্ব দেওয়া হোক। 5 তারিখের মিটিংয়ে আমিও নজর রাখছি। আমার চিঠি যদি কোনো ব্যাখ্যা আমি না পাই, আমিও পলিটিক্যালি আন্দোলনে যাব। এখন কর্মচারীরা করছে, আমি রাজনৈতিক আন্দোলনে যাব। হাসপাতালের ডেপুটি সুপার মৃন্ময় চক্রবর্তী বলেন, ঠিকাদার সংস্থা স্থায়ী শ্রমিকদের কাছ থেকে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট সহ প্রয়োজনীয় নথি চাওয়ার পাশাপাশি নানানভাবে জুলুম চালাচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে তাৎক্ষণিক কোনো নথি চাওয়া হয়নি, অথচ ঠিকাদার সংস্থা চাপ সৃষ্টি করে জুলুম চালাচ্ছে অস্থায়ী কর্মীদের ওপর, যা একেবারেই অনুচিত। ফার্স্ট যে বিক্ষোভের যে এরা সম্মুখীন হয়েছে তাদের প্রধান কারণ হচ্ছে তারা হচ্ছে এমপ্লয়ার, দাস ফেসিলিটি সার্ভিস, আর সুপারিনটেন্ডেন্ট হাসপাতাল কর্তৃপক্ষ আমরা হচ্ছে প্রিন্সিপাল এমপ্লয়ার। তাহলে আমরা যতক্ষণ না তাদেরকে চাপ দিচ্ছি দাস ফেসিলিটিকে, তারা কি আমার এই কর্মচারীর কাছে এইভাবে দাস করে এরভাবে প্রেশার দিয়ে তারা কি পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট চাইতে পারে?
আজকে তাদের মেডিকেল কে চাইবে? প্রিন্সিপাল এমপ্লয়ার চাইবে। তারা মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছেন? মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আপনার হাসপাতালে যত কন্ট্রাকচুয়াল স্টাফরা কাজ করবে তাদের পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট, তাদের ইয়ারলি মেডিকেল এবং এগুলি থাকা আপনাদের কাছে বাধ্যতামূলক। যেহেতু একটা আপনারা শুনেছেন প্রিভিয়াস একটা ইনসিডেন্ট ঘটেছিল। তো এই মতো অবস্থায় যদি প্রিন্সিপাল এমপ্লয়ার যদি এমপ্লয়ারকে না বলে যে আপনি আমাদেরকে এই কর্মচারী 114 জন কর্মচারীর সার্টিফিকেটটা জমা দিন, তাদের এত তড়িঘড়ি, এত উদ্যমতা, এত স্বতঃপ্রণোদিতভাবে কর্মচারীর উপর চাপ প্রয়োগ করার এই উদ্দেশ্যটা কি? সেটা প্রিন্সিপাল এমপ্লয় হিসাবে আমরা কখনোই আমাদের কাছে পরিষ্কার নয়। তার জন্য বারবার আমরা কর্মচারীর সাথে থেকেছি এবং যেভাবে ডিসেম্বর মাসে একজন কন্ট্রাকচুয়াল কর্মীকে ছাঁটাই করে দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণ অনৈতিক। তারপরেও যখন আমরা এটাকে দিয়ে পরবর্তীকালে এগিয়েছি তখন দেখছি আরও 5 জন, তারপরে 53 জনকে সাসপেনশনের নোটিশ দিয়েছে 5 দিনের জন্য। তো এই মতো অবস্থায় এই অন্যায়কারী যেভাবে এটা অন্যায় কাজ চলছে হাসপাতালের এই কর্মচারীর উপর, এটা কিন্তু ভীষণ একটা বাজে প্রভাব ফেলবে। সর্বোপরি গভর্নমেন্টের ভাবমূর্তি নষ্ট করার একটা বিকট পরিকল্পনা কিন্তু চলছে। এটা আমরা কখনোই এটা কিন্তু সফল হতে দেব। আমার হাসপাতালের পরিবেশ নষ্ট হোক এমন কোনো কার্যকলাপ কোনো এজেন্সি কেন, যে বা যারাই করবে আমরা কিন্তু তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। একই সুর আইএনটিটিইউসির সভাপতি মনোজ চক্রবর্তীর গলাতেও। যারা হসপিটালের যারা কন্ট্রাকচুয়াল স্টাফ তাদেরকে অন্যায়ভাবে যে এজেন্সি আছে সে সাসপেনশনের চিঠি ধরিয়েছে। এটা করা যায় না। আর প্রথমে সাসপেন্স করতে গেলে তাকে আগে নোটিশ জারি করতে হয়, শোকজ করতে হয়। শোকজের উত্তর না মিললে, যথাযথ না ব্যবস্থা না হলে তারপর সাসপেনশনের জায়গাটা আসে। অন্যায়ভাবে করেছে এবং এই এজেন্সি যে অ্যাজ পার লেবার ল যেটা আছে তাদেরকে মিনিমাম ওয়েজেস দেওয়া, পিএসআই দেওয়া, তাদেরকে বছরে একটু করে ইউনিফর্ম দেওয়া, সমস্ত জায়গা থেকে বঞ্চিত। আমরা বারে বারে জানিয়েছি, আমাদের মাননীয় বিধায়ক অসীম দাদা তিনিও জানিয়েছেন, মেল করেছেন, চিঠি করেছেন, কিন্তু দেওয়া হয়নি। তো ওদেরকে সাসপেন্ড করা হয়েছিল এবং আজকে সাসপেন্শন তুলে নেওয়া হয়েছে। আগামী 5 তারিখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে একটা বৈঠক আমাদের কর্মচারী সংগঠনে আছে। সে বৈঠকে আমরা আশাবাদী যে যিনি এই ডিক্টেটরশিপ চালাচ্ছেন, যিনি এই এজেন্সি, তাকে বাদ দেওয়া হোক। তিনি কর্মচারীদের কাছ থেকে অনৈতিকভাবে টাকা আদায় করার চেষ্টা করছেন। আমরা বলছি দিচ্ছে অলরেডি, আমরা বলছি যে তাকে বাদ দিয়ে সেকেন্ড লিডার যে আছে তাকে কাজ দেওয়া হোক, কেননা কর্মচারীদের স্বার্থ সুরক্ষিত হচ্ছে না। বিধায়কের তরফে আপাতত ওই ঠিকাদার সংস্থাকে বিধায়কের তরফ থেকে এ প্রসঙ্গে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক মৌলিকরকে লিখিত আবেদনও জানানো হয়েছে বলেই সূত্রের খবর। শেষ খবর পাওয়া পর্যন্ত আগামী 5ই মার্চ স্বাস্থ্য দপ্তরের সাথে ওই ঠিকাদার সংস্থার বৈঠক হওয়ার কথা। তাই আপাতত এই আন্দোলন স্থগিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলেই খবর। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। দ্বিতীয় দিনেও বোমা হুমকি ইমেল, হুগলি পাসপোর্ট অফিস ও ডাক বিভাগে চাঞ্চল্য, তৎপর পুলিশ প্রশাসন। টানা দুদিনের বোমাতঙ্কে আতঙ্কিত জনসাধারণ। দ্বিতীয় দিনের মতো এদিনও বোমা বিস্ফোরণের হুমকি ইমেল ঘিরে আতঙ্ক ছড়ালো পাসপোর্ট অফিস ও ডাক বিভাগ চত্বরে। গতকাল রাজ্যের বিভিন্ন পাসপোর্ট দপ্তরে একই ধরনের হুমকির ইমেল পৌঁছেছিল। সেই ঘটনার জেরে সতর্কতা জারি হয় বিভিন্ন জায়গায়। এদিন আবারও একই ইমেল আইডি থেকে হুমকি বার্তা পৌঁছয় বলেই প্রশাসন সূত্রে জানা গিয়েছে। এরপরই হুগলির পাসপোর্ট অফিস ও সংশ্লিষ্ট ডাকঘর চত্বরে তৎপর হয়ে ওঠেন পুলিশ ও প্রশাসন। নিরাপত্তার স্বার্থে সাধারণ মানুষকে অফিস চত্বর থেকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়া হয়। শুরু হয় তল্লাশি অভিযান। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। যদিও এখনো পর্যন্ত সন্দেহজনক কিছু মেলেনি বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। ইমেলের উৎস ও সত্যতা খতিয়ে দেখছে সাইবার শাখা। নজর রাখছে জেলা প্রশাসন। পাসপোর্টের পরিষেবা নিতে আসা সাধারণ মানুষ হয়রানির শিকার হন। পাসপোর্টের যে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছি আজকে আসার কথা ছিল, কাজগুলো কি কারণে আপনার বার করে দিল বা কিছু জানতে? এখন এলাম বলে কি কোথায় কোথায় বম টম নাকি বেরিয়েছে, কি আছে সব বলছে আগে দিয়ে আছে। 11:45 টাইম ছিল, সেই অনুযায়ী আমার আসে এখানে। তো আমার পেপারস আমি জমা দিয়ে দিই, সব কিছু দেখা হলো। হঠাৎই একটা কল আসলো, একটা বোম থ্রেটের কল আসলো এবং ওনারা আমাদের বললো যে আপনারা এখন অফিসটা একটু বাইরে বসুন, অফিস বন্ধ করে ওনারা চলে গেলেন। আমাদের কোনো ফার্দার নোটিশ দেননি যে কতক্ষণ আমাদের ওয়েট করতে হবে বা কতক্ষণ পর অফিস খুলবে। তো আমরা এখন ওয়েট করছি বাইরে যে আমাদের কখন আমাদের ডাকবে, আমাদের কাজটা হবে। গতকাল কী বলবেন বিষয়টা নিয়ে? ব্যাপারটা হচ্ছে এখন যদি এরকম কল আসে বা আমাদের যেমন সাধারণ মানুষের তো কাজ থাকে, কাজে আমরা সময় বার করে আসছি, তো আমরা হ্যারাস ফিল তো করছি, কারণ
এরকমভাবে একটা কাজে এসে আবার বন্ধ হয়ে যাচ্ছে, আমাকে আবার আসতে হবে, তো এটা একটা খারাপ জিনিস। বা তার সাথে যদি এরকম সত্যিকারই যদি কোনো কল আসে, তাহলে তো মানুষের জীবনের ওপর একটা আতঙ্কের সৃষ্টি হচ্ছে না, তো সেটা আমাদের দেখতে হবে। এ প্রসঙ্গে পোস্টমাস্টার জানান, আমাদের উদ্যোগ কর্তৃপক্ষের নির্দেশ আছে যে অফিসটা ভ্যাকেট করে দেওয়ার জন্য। আমরা সঙ্গে সঙ্গে পুলিশকে ইনফর্ম করেছি এবং আমরা অফিসটাকে ভ্যাকেট করে দিয়েছি। আমাদের কাস্টমার যারা আছেন তারা তাদেরকে অনুরোধ করতে বাইরে চলে যাওয়ার জন্য এবং অফিস পুরো ভ্যাকেট করে দিয়ে হচ্ছে আমরা সবাই বাইরে ওয়েট করছি। আমাদের 11:30 থেকে 1টা পর্যন্ত আমাদেরকে অফিস ভ্যাকেট করে ভ্যাকেট করতে। মেলটা কখন? মেলটা আমাদের কাছে কখন এসেছে? 10:30। 10:30 গতকাল এসেছিল। কাজে হয়েছে, কাস্টমাররা স্বাভাবিক তারা প্রতিদিন তাদের কাজের জন্য আসছেন, এরকম 1 ঘন্টা 2 ঘন্টা বাইরে থাকতে হচ্ছে। কিন্তু আমরা প্রত্যেকের কাজে কালকেও আমাদের যে 2 ঘন্টার মধ্যে যে আমাদের কাজের হ্যাম্পার হয়েছিল, আমরা কিন্তু সমস্ত কাস্টমারকে একবারে বেস্ট সার্ভিস দিয়েছি। কাস্টমারের সমস্ত কাজই হয়েছে, যতজনের অ্যাপয়েন্টমেন্ট ছিল প্রত্যেকেরই কাজ হয়েছে এবং আধারও যতজনের অ্যাপয়েন্টমেন্ট ছিল প্রত্যেকের কাজই হয়েছে। এরকম মেল আজকে তো মানে কালকে যতটা অপেক্ষিত আমরা সবাই না ছিলাম, আজকে কাছে অনেক বেশি, কারণ পরপর 2 দিন ঘটনাটা ঘটে যাবে তো সেই জন্য। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। কেওটা রেলগেটে ফের বিপত্তি, ট্রাকের ধাক্কায় ভাঙল গেট, বন্ধ জিটি রোড ও রেল চলাচল। কিছুদিন আগেই হাওড়া বর্ধমান মেন লাইনের কাটোয়া রেলগেট ভেঙে বিপত্তি হয়েছিল। সেবার মগরার দিকের গেটটি ওঠার সময় নিজে থেকেই ভেঙে গিয়েছিল। জিটি রোডের যান চলাচল সহ ট্রেন চলাচলও ব্যাহত হয়েছিল। এবার গেট পড়ার সময় তড়িঘড়ি ক্রসিং করতে গিয়ে ব্যান্ডেলের দিকের গেটটি ভেঙে দিল একটি ট্রাক। বৃহস্পতিবার রাত 10:30টার পরে ওই ঘটনায় একইভাবে সড়ক ও রেলপথ বন্ধ হয়ে যায়। বহু মানুষ ভোগান্তিতে পড়েন। অনেকেই রেলগেট পড়ার সময় তড়িঘড়ি ক্রসিং করার মতো ঝুঁকিপূর্ণ প্রবণতা ঠেকাতে রেলকে আরো কড়া হওয়ার বার্তা দেন। এদিনের ঘটনায় গভীর রাতে ওই গেট মেরামত করে জিটি রোড ও রেলপথ সচল করলেও ট্রাক সহ অভিযুক্ত চালক চম্পট দিয়েছে। কখন থেকে দাঁড়িয়ে আছেন? 1 ঘন্টা হয়ে গেছে। আচ্ছা, কি বলছে? কি থেকে হয়েছে? ওটা ছোট হাতি লাগে গেছে, খোল নামাচ্ছিল, ও আটকারে লাগে গেছে। আচ্ছা, রেল গেটটা পড়ছিল, তাড়াহুড়ো করে বেরোতে যাচ্ছিল। হ্যাঁ হ্যাঁ কি হ্যাঁ, হয়েছিল একটু বলে দিন। ওটাই নামাচ্ছিল, তাড়াহুড়ো করে ঢুকে গিয়ে ভাঙে দিয়েছে। রেল গেট ভেঙে চলে গেছে। হ্যাঁ, গাড়িটাকে ধরা গেছে। আর ও তো ওখানে লোক ছিল অফিসে, ধোককে আইতে আইতে তো বেরিয়ে গেছে। ছোট রিপোর্ট, হুগলি আজকে। এখন নেব বিরতি। বিরতির পর থাকছে 24 বছর পর অনিচ্ছাকৃত খুনের মামলায় সাজা ঘোষণা চুঁচুড়া আদালতের। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. ফিরে এলাম বিরতির পর। দীর্ঘ 24 বছর পর একটি অনিচ্ছাকৃত খুনের মামলায় রায় ঘোষণা করল আদালত। ওই ঘটনায় 7 জনকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেন অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক দ্বিতীয় ফাস্ট ট্র্যাক কোর্ট দেবাশিস সাঁতরা। দীর্ঘ 24 বছর পর একটি অনিচ্ছাকৃত খুনের মামলায় রায় ঘোষণা করল চুঁচুড়া আদালত।
শুক্রবার অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক দ্বিতীয় ফাস্ট ট্র্যাক কোর্ট দেবাশিস সাঁতরা ওই ঘটনায় 7 জনকে দোষী সাব্যস্ত করেন। আদালতের নির্দেশ অনুযায়ী 6 জনকে 7 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। পুলিশ ও মামলা সূত্রে জানা গিয়েছে, একটি স্থানীয় ক্রিকেট ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তকে কেন্দ্র করে ম্যাচ পরিচালন কমিটি এবং একটি ক্লাবের সদস্যদের মধ্যে প্রথমে বচসা বাধে। সেই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। কয়েকদিন পর 2004 সালের 29 মে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। অভিযোগ, সেই সময় বিবাদ থামাতে এগিয়ে আসেন স্থানীয় বাসিন্দা খগেন মণ্ডল। তাকে লক্ষ্য করে লোহার রড দিয়ে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতাল এবং পরে কলকাতার পিজি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করে এবং অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু হয়। দীর্ঘ বিচার প্রক্রিয়া ও 19 জনের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অবশেষে 24 বছর পর এই মামলার রায়দান হলো। একটি মোকদ্দমা, যে মোকদ্দমার নাম হচ্ছে ST কেস নাম্বার 48/2010। সেই মোকদ্দমা কমপ্লেনেন্ট ছিলেন রামানন্দ মণ্ডল। তিনি বলাগড় থানাতে অভিযোগ করেছিলেন যে তার ভাইপো ওই দিন ওই বলাগড়ের এরিয়াতে একটা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে আম্পায়ারের ভুল ডিসিশন দেওয়ার জন্য একটা মারপিট হয়। সেই সময়তে তার ভাইপো খগেন মণ্ডল ওরফে দিবাকরকে, এই যে আসামিদের সাজা হলো তার নাম পরবর্তীকালে বলছি, এরা লোহার রড এবং শাবল দিয়ে মাথা মারে। সেই জন্য দিবাকর সেখানে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হয়ে যাওয়ার পরে তাকে সুজন হাসপাতালে নিয়ে আসা হয়। সেখান থেকে আবার কলকাতা মেডিকেল কলেজে পাঠানো হয়, তারপরে SSKM হাসপাতাল ইত্যাদি করে বেশ কিছুদিন বাদে সে মারা যায়। এবং সে মোকদ্দমা 19টা সাক্ষী হয়েছে, 2 জন আয়ও ছিলেন। তদন্তকারী অফিসার খুব ভালো তদন্ত করেছেন এবং সেই তদন্ত করার জন্যেই এবং যথেষ্টভাবে পশ্চিমবঙ্গ মধ্যে আজকে হুগলি জেলা পুলিশের আজকে ভালো কার্যের জন্যই আজকে মামলাতে সাজা ঘোষণা হলো এবং তাদের ভালো ইনভেস্টিগেশন এবং পুলিশের যে সমস্ত কর্মকাণ্ড তাতে সন্তুষ্টি প্রকাশ করছে। এর জন্যে এই মোকদ্দমাতে আজকে আদালত সুশীল মণ্ডল, প্রদীপ মণ্ডল, বিকাশ মণ্ডল, অনিল মণ্ডল, প্রতীত মণ্ডল আর অজিত মণ্ডলকে ভারতীয় দণ্ডবিধি আইনের 148, 149, 304 পার্ট 2 ধারা মতে দোষী সাব্যস্ত করে 7 বছর সাজা দিয়েছেন এবং 10,000 টাকা জরিমানা করেছেন। অন্যথায় আরও 2 মাসের জেল বলে আদেশ দিয়েছেন। এবং এই মোকদ্দমা আর একজন আসামি রিপন মণ্ডল, তাকে 148, 149 ধারা মতে দোষী সাব্যস্ত করা হয়েছে। তার 2 বছরের সাজা এবং 1,000 টাকা জরিমানা, অন্যথায় 2 মাসের জেল। এইভাবে আজকে হুগলি জেলা পুলিশের রুরালের পুলিশের যে কর্মকাণ্ড এবং তাদের ভালো কর্মের ফলাফল যে পাওয়া যায় সেটা আজ প্রমাণিত হলো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আলুর ন্যায্য দামের দাবিতে পান্ডুয়া হরাল হাটতলায় রাস্তা অবরোধ। বিজেপির নেতৃত্বে চাষিদের বিক্ষোভ। পান্ডুয়ার হরাল হাটতলা এলাকায় রাস্তায় আলু ফেলে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ চাষিদের। অবরোধ শেষে বিজেপির পান্ডুয়া মণ্ডল 1-এর মণ্ডল সভাপতি সুব্রত দেওয়ান জানান, এদিন হরাল হাটতলা সংলগ্ন এলাকায় স্থানীয় চাষিদের নিয়ে রাস্তায় আলু ফেলে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে এবং পথ অবরোধ করে চাষিরা। সাথে ছিল বিজেপি। তাদের দাবি, বর্তমান আলু ওঠান মরশুমে আলুর দাম 200 টাকা প্রতি বস্তা। সুব্রত বাবু জানান, পশ্চিমবঙ্গ মূলত কৃষি প্রধান এলাকা। পান্ডুয়ার হরাল মৈত্রী সহ প্রায় সমগ্র পান্ডুয়াতে প্রচুর পরিমাণে আলু উৎপন্ন হয় এবং আলু একটি অর্থকারী ফসল হিসেবেও পরিচিত। সেই জায়গায় 1 বিঘা আলু চাষ করতে চাষি যে টাকা খরচ হয়, যদি 200 টাকা বস্তা পিছু সেই আলু বিক্রি হয়, তাহলে একজন চাষির বিঘে প্রতি 16,000 টাকারও বেশি লোকসান হতে পারে। যেখানে আলুর বীজ 3,000 টাকা বস্তা প্রতি চাষিদের কিনে আলু চাষ করতে হয়, সেখানে তাদের দাবি ন্যূনতম 600 টাকা বস্তা পিছু সহায়ক মূল্যে সরকারকে আলু কিনতে হবে। আজকে আপনারা জানেন যে আমাদের এই পান্ডুয়া ব্লক, এই হরলদাসপুর অঞ্চল, এগুলো সব বিস্তীর্ণ এলাকা, চাষি ভিত্তিক এলাকা। এখানে চাষি এদের সব কিছু, এদের স্বপ্ন এখানে জড়িয়ে আছে। আজকে আলু উঠছে মাঠে, সেখানে 200 টাকা করে বস্তা আলু বিক্রি হচ্ছে। আজকে যে সমস্ত চাষিরা অনেক স্বপ্ন নিয়ে আলু চাষ করেছে, তারা ভেবেছিল এই আলু তুলে হয়তো তাদের লোন শোধ হবে। 3 মাস আগে যখন আলু চাষ করছিল তখন 3,000 টাকা বস্তা আলুর বীজ কিনতে হয়েছে, 2,000 টাকা বস্তা সার কিনতে হয়েছে। তারপরে আজকে চাষিরা 200 টাকা বস্তা আলু বিক্রি করছে। তাহলে এই যে যন্ত্রণা, এই যে কষ্ট মানুষের, এরা যাবে কোথায়? আজকে চারিদিকে যখন ভাতা দেওয়া চলছে, ভোট কেনার রাজনীতি চলছে, তাহলে আমাদের পশ্চিমবঙ্গের মূল ভিত্তি যেখানে কৃষি,
সেখানে বিস্তীর্ণ এলাকার মানুষেরা কৃষি নির্ভর। সেই কৃষি নির্ভর পশ্চিমবঙ্গে আজকে চাষিদের অবস্থা সবথেকে বেশি খারাপ। আজকে এই ভাতা ভর্তুকির রাজনীতিতে চাষিদের যদি 200 টাকা আলু বিক্রি করতে হয়, বিঘা প্রতি 15-16 হাজার টাকার লোকসান। এই ভর্তুকি ওরা কোথা থেকে ভরাবে? আমরা আগেও দেখেছি চাষিদের এই দুর্দশার কারণে অনেক চাষি সহ্য করতে না পেরে অনেক সময় আত্মহত্যার পথ বেছে নিয়েছে। যাতে কোনো চাষির জন্য, কোনো ধর্মের, কোনো বর্ণের, কোনো রাজনৈতিক দলের মানুষের যাতে এরকম দুর্দশা দুর্দিন না আসে, তার জন্য এলাকাবাসীদের ডাকে, চাষিদের ডাকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা প্রতিবাদ করতে এসেছি। যেখানে আমাদের দাবি ছিল আলুর বস্তা পিছু ন্যূনতম সহায়ক মূল্য যেন 600 টাকার ব্যবস্থা করা হয়। তাতে অন্তত খরচটা তাদের উঠে যাবে, যাতে তাদের ওরকম একটা নিশ্চিন্ত মৃত্যুর দিকে চলে যেতে হবে না। চাষিরা অনেক আশা করে আলু চাষ করে, অনেক আশা করে সোনার ফসল ফলায়। আজকে মুখ্যমন্ত্রীর কাছে এইখান থেকে বিক্ষোভ সভা থেকে আমাদের দাবি, সাধারণ মানুষের স্বার্থে আপনি অন্তত 600 টাকা যেন আলুর সহায়ক মূল্যটা করেন, যাতে চাষিরা একটু উপকৃত হয়, তারা অন্তত একটু স্বস্তির নিঃশ্বাস নিতে পারে। আমরা আজকে রাস্তায় নামতে বাধ্য হয়েছি, তার একটাই কারণ হচ্ছে আজকে টানা 3 বছর ধরে আমরা ক্রমান্বয়ে লস খেয়ে যাচ্ছি। এমন হয়েছে যে আমাদের টাকা যেটা ইনভেস্ট করছি, ধার দেনা করে বন্ধক ফন্দক দিয়ে যেখান থেকে পাচ্ছি, সেটারও আমাদের হাফ টাকা উড়ে যাচ্ছে। এবার আমরা সংসার চালাবো কি করে? এরপর যদি আমরা কোনো রকম আত্মহত্যা করি, তখন গভর্নমেন্ট বলবে যে ও পারিবারিক কারণে আত্মহত্যা করছে। আমার মতো এই 70-71 বছরের লোক আমাদের বুড়ো বয়সে ঝগড়া হবে নাকি? আমরা পারিবারিক কারণে আত্মহত্যা করব? আমরা বাধ্য হচ্ছি রাস্তায় নামতে। এটা কি হচ্ছে কি? আমরা ক্ষুদ্র চাষি, কোনো রকমের চাষ করে জীবিকা নির্ধারণ করি, কিন্তু আমাদেরকে দিনের পর দিন এরকম করা হচ্ছে। অন্য কোনো কারণে মরলে তো খুব সরকার থেকে বলা হচ্ছে, আজকে এসআইয়ের কারণে মরে যাচ্ছে, এসআইয়ের কারণে মরে। 2 দিন বাদে যখন প্রত্যেকটা চাষিগুলো মরতে শুরু করবে, তখন ঠিক খবর দেওয়া হবে তো, না সেগুলোকে ধামাচাপা দেওয়া হবে? চাষির মানুষ এটা কেন বলতে, আমি একজন চাষি এবং আমি শুধু এই অঞ্চলের চাষির কথা বলতে বোঝাতে চাইনি, আমি সারা পশ্চিমবাংলার চাষির যে কান্না উঠে গেছে মাঠে। তাদের যে আলুর খরচা এবং তাদের যে দাম, তারা তার আসল ক্যাপিটাল হারিয়ে ফেলছে। সে যেভাবেই চাষ করে থাকুক, লোন নিয়ে হোক, তার ক্যাপিটাল হারিয়ে যাচ্ছে। সেই ক্যাপিটাল যদি তার হারিয়ে যায়, তাহলে সে আগামী দিনে সংসারটা চালাবে কি করে? তার যেই প্রতিবাদ, এবং পশ্চিমবাংলা, সারা পশ্চিমবাংলা জুড়ে আমি কোনায় কোনায় চাষিদের মধ্যে পৌঁছে দিতে চাইছি, আপনারা সচেতন হন। এদিন এই দাবিতেই স্থানীয় চাষিদের সাথে বিজেপিরা প্রতিবাদে সামিল হন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। শেষ দিনে হুগলির মগরা বিডিও অফিস চত্বরে লক্ষ্মী ভান্ডার, কৃষক ভাতা ও যুবসাথী প্রকল্পের সহায়ক কেন্দ্রে পরিষেবা নিতে ভিড় জনসাধারণের। হুগলির মগরা বিডিও অফিস চত্বরে লক্ষ্মীর ভান্ডার, কৃষক ভাতা ও যুবসাথী প্রকল্প সংক্রান্ত সহায়ক কেন্দ্রে গতকাল পরিষেবা নিতে ভিড় জমান সাধারণ মানুষ। বিভিন্ন সরকারি প্রকল্পের আবেদন, সংশোধন ও তথ্য জানার জন্য দূর দূরান্ত থেকে এসেছিলেন বহু মানুষ। সহায়ক কেন্দ্রে মূলত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন আবেদন ও ব্যাংক সংক্রান্ত সংশোধন, কৃষক ভাতা প্রকল্পে নাম নথিভুক্তকরণ ও তথ্য যাচাই, পাশাপাশি যুবসাথী প্রকল্পের ফর্ম জমা দেওয়া ও প্রক্রিয়া সংক্রান্ত সহায়তা দেওয়া হয়। মহিলা, কৃষক ও যুবকরা এদিনের এই পরিষেবা নিতে হাজির হয়েছিলেন। কাজটা তো চলেই যাচ্ছে, প্রত্যেক ওয়ার্ড দিয়ে আমি মোটামুটি ম্যাক্সিমাম ভাবি যে 100 বার 150 200 মতন ফর্ম রেলিয়ে চলে যাচ্ছে। তো সেটা আমাদের খুবই খুশি, খুবই ভালো লাগে দেখে যে আমাদের যে ছেলেমেয়েরা আছে যারা বাকি ছিল, পাচ্ছিল না, কেন অনেক মহিলারা তো আমাদের লক্ষ্মী ভাণ্ডারে পাচ্ছিল, আর অনেক মেয়েরা আছে যে ওরা পাচ্ছিল না, পড়াশোনা করছে, সেটার জন্য সহযোগিতা করার জন্যে যে আমাদের দিদি এটা যে নতুন একটা করেছে যুবসাথীটা, সেটা খুব ভালো লাগছে। এটা ফর্মগুলো আমরা ফিল আপ করাচ্ছি, আমরা আশা করছি, চেষ্টা করছি। এখানে কি এটা এখন 3টে কাজ চলছে, যুবসাথী চলছে, একটা কৃষি ভাতাটা চলছে, আর একটা লক্ষ্মী ভাণ্ডারটা চলছে। ছোট রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 20 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 30%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরে বিশেষ অংশ আরও একবার।
5ই মার্চ বৈঠক পর্যন্ত আন্দোলন স্থগিত চুঁচুড়া হাসপাতালের অস্থায়ী কর্মীদের। চব্বিশ বছর পর অনিচ্ছাকৃত খুনের মামলায় সাজা ঘোষণা চুঁচুড়া আদালতের। আজকের মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।